বস, নিউজ আছে। কোনো নিউজ নেই। আজ রাতে তোর ডিউটি আছে আমার সাথে। রাতে? রাতে আবার কিসের ডিউটি? আজ রাতে গোটা ঢাকা শহর ঘুরবো আমরা। তুই গাড়িতে গ্যাস ভরে রাখবি, বুঝছিস? জাস্ট 12টা বাজার সাথে সাথেই গাবতলী থেকে সায়দাবাদ, কমলাপুর থেকে উত্তরা, আর সদরঘাট থেকে পল্লবী। সাই সাই, বুঝছিস? হ্যাঁ বুঝছি। না, বুঝতে পারতেছি না, আলো জেরো লাগতেছে। এই গাবতলী টু সায়দাবাদ, কমলাপুর টু উত্তরা, সদরঘাট, পল্লবী, তো বুঝতেছি না। বস, আপনি কি পরিবহন বিজনেসের প্ল্যান করতেছেন নাকি? আরে রাখতো, বিজনেস হচ্ছে মামুনির কনসার্ন। শোন, আমি প্ল্যান করেছি রাতের ঢাকার উপর একটা শর্ট ফিল্ম বানাবো। এই গিজ গিজ জনসংখ্যার কোলাহলের ব্যস্ত শহর ঢাকা রাতের বেলায় কিভাবে পাল্টে যায় সব থাকবে এই ফিল্মে। আর থাকবে দাড়ি দাড়ি দাড়ি। দাড়ি মানে? দাড়ি কেন? খুব লম্বা হয়ে যেতেছে না? একটু দাড়ি দেন, মানে থামেন থামেন। কেন, আইডিয়াটা নতুন না? হ্যাঁ নতুন, কিন্তু পুলিশ আর র্যাব আছে না, রাত তো 12টার সময় ঘোরাঘুরি করলে সন্দেহজনকভাবে জামা কাপড় খুলে দেখাশোনা করতে পারে। কি কি সব বাজে কথা বলছিস? বাজে কথা না, বাজে কথা না, একদম অলরাইট। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। হাসবেন না বস, হাসবেন না, খুবই বেদনার বিষয়। আচ্ছা যাক, ওইসব বাদ দেন, আগে নিউজটা শুনেন। আমাগো পাড়ার মধ্যে চাঁদের মতো একটা মেয়ে আসছে, একেবারে মিস ওয়ার্ল্ড। ওই যে আমাগো বাড়ির 6 নম্বর বাড়ির পরে 7 নম্বর বাড়িটা, ওই যে গেটের মধ্যে কি জানি লেখা আছে না, কুত্তা হইতে সাবধান। ফাদারের সাথে থাকে, মাদারের নিউজ নাই। প্রায় রাত্রি দেখি বেলকুনির মধ্যে দাঁড়ায় কি যেন দেখে আর ভাবে। বস, আপনার জীবনটা তো ব্যাচেলর কাটা দিতেছেন, ট্রাই করবেন নাকি বস? আমার বিশ্বাস ফিট খেয়ে যেতে পারে। আচ্ছা যাই, আমি এখন বাজারে যাইতে হইব, কোনো যদি নিউজ হয় আমি আপনার জানাবো না, রিপোর্ট করবো না। ওকে, গুড ডে। এই গুড ডেটা আবার কি? হ্যাঁ, রাত্রেবেলা তো কয় গুড নাইট, আর দিনের বেলা কি কইব তাহলে? গুড ডে। এই হলো অবস্থা। আমি তাহলে যাই। হ্যাঁ ভাই যান। এই শোন 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 শোন, তোর নিউজটা কি কারেক্ট? কারেক্ট মানে 100% কারেক্ট। এই যে আমি মাটি এটা তো মাটি নেই, এটা কাছে আমি এই যে চোখ দূরে শুয়ে করতেছি, 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। যদি সত্যি না হয়, কারেক্ট না হয়, আমার চোখ দূরে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাইজান, আমার বাজারে যেতে হবে, আমি যাই। ওকে, গুড ডে। রোদ্দুর, হ্যাঁ আসো মামুনি। কি করছিস বাবা? বসো। মামুনি, আমি ঠিক করেছি রাতের ঢাকার উপর একটা শর্ট ফিল্ম বানাবো। সেই শর্ট ফিল্মটারই মিউজিক টিউন করছিলাম। আমি ফিল্মটার নাম রেখেছি আলো থেকে অন্ধকার। নামটার ভিতরে একটা শিল্প শিল্প গন্ধ আছে না? শিল্প শিল্প গন্ধ তো আছেই, সাথে একটু ভূত ভূত গন্ধ আছে। যা মামুনি, ঢাকা শহরে আবার ভুটটুত আছে নাকি? আছে আছে, নইলে আমার ছেলের ঘাড়ে কিভাবে শহর হলো? আর ইউ জোকিং? একটা ইনোভেশন নিয়ে তুমি এরকম ফান করছো। তুমি জানো এটা কান ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারে? শুধু কান না বাবা, তুই অস্কার টস্কারও পেয়ে যেতে পারিস। কিন্তু মাই ডিয়ার সান, তোমাকে যে আমি এমবিএটা করিয়েছি তোমার বাবার বিজনেসের হাল ধরবার জন্য। বাট মামুনি, ওটা আমাকে দিয়ে হবে না। হিউজ প্রেশার, টেনশন, রেসপন্সিবিলিটি, মানুষের সাথে চালাকি করা, কম্পিটিটরের সাথে পাল্লা দেওয়া, এত মার প্যাচ আমাকে দিয়ে হবে না। মাঝে মাঝে চিন্তা করলে আমার মাথা কীরকম যেন ঘুরে। কিন্তু রোদ্দুর, আমি যে 15টি বছর ধরে এই কাজটাই করে যাচ্ছি। তোর বাবা যখন মারা যান তুই ছিলি 12 বছরের কিশোর, আর আমি ছিলাম স্রেফ একজন হাউসওয়াইফ। শুরু হলো বিজনেস টিকিয়ে রাখার জীবন, তোকে নিয়ে নতুন করে বেঁচে থাকার জীবন। চলার পথে আমাকে অনেকে ঠকিয়েছে, অনেকে কথা দিয়ে কথা রাখেনি, অনেকে আমার এই অবস্থার সুযোগ নিয়েছে। এভাবে ঠেকে ঠেকে ধরে রেখেছে তোর বাবার বিজনেস, তোকে মানুষ করেছি। স্বপ্ন ছিল আমার একটাই, তুই বড় হলে তোকে সব বুঝিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হব। এক ফুটাও কোনোদিন কোনো কিছু বুঝতে দিইনি। সরি মামুনি, তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তুমি ঠিকই বলেছ, বাবা না থাকলেও তুমি যেভাবে আমাকে বটবৃক্ষের ছায়ার মতো মানুষ করেছ, কখনো কোনো দিন রোদ, বৃষ্টি, ঝড়
কিছুই টের পাইনি। মামুনি, আমি তোমার সাথে অফিসে যেতে শুরু করব, কিন্তু আমার সময় লাগবে। তবে অফিসেও কিন্তু তুমি আমার বটবৃক্ষ। স্মাইল। আসসালামু আলাইকুম। আপনি কারিসা? আচ্ছা, এই বাড়িটা কদিন আগে টুলেট দেখেছিলাম, ভাড়া হয়ে গেছে? জি, ভাড়া হয়ে গেছে। ভাড়া হয়ে গেছে? কবে? কে নিল? ভাড়া হয়েছে তো 1 মাস হয়। তো রায়হান সাহেব নিচ্ছে। তো কে কে থাকে? তিনি, আমি আর তার কন্যা থাকেন। দ্যাটস গুড, ইনফরমেশন ইজ কারেক্ট। ওকে, তা কি করেন ভদ্রলোক? সেটা তো আমি বলতে পারবো না। তো আপনার উদ্দেশ্যটা কি? না না, কোনো উদ্দেশ্য নেই, বাড়ি ভাড়া খুঁজছি এই আর কি। ও আচ্ছা, তাই বলেন। আমার সাহেব তো এই বাড়ি ভাড়া নিছে পেপারি অ্যাডভার্টাইজ দেখতে। আপনি তো পারেন পেপারি অ্যাডভার্টাইজ দেখতে। গুড, ভেরি গুড, ইউর ট্যালেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম, আসি। আসসালামু আলাইকুম। আয় ভেতরে আয়। তোকে রিং করবো ভাবছিলাম। এনিথিং ইম্পর্টেন্ট? হ্যাঁ বলছি তো, তুই কিন্তু আমার কাছে প্রমিস করেছিলি এখন থেকে রেগুলার তুই অফিসে বসবি। হ্যাঁ, তাই তো এলাম। কিন্তু বাবা, অফিসের একটা ফর্মাল ড্রেস আছে না, তুই এই ড্রেসে ডিরেক্টরের চেয়ারে বসলে ক্লায়েন্টরা তোকে মানবে? মামুনি, এই শুরু হলো আবার তোমার ফর্মালিটিস। তো কি পড়তে হবে আমাকে? আপাতত প্যান্ট শার্ট টাই আর শু হলেই চলবে। আর যখন মিটিং থাকবে তখন ব্লেজার পরে নিবি। তুমি আমার লাইফটাকে শুধু স্যুট, টাই, ব্লেজার আর এই অফিসের চেয়ার এসবের মধ্যে বেঁধে ফেলতে চাচ্ছ? না না বাবা, আপাতত এইটুকুই। তবে আরেকটা বাঁধন আমি তোকে দেব, অদৃশ্য বন্ধন। থাক থাক থাক, এখনই আমার দম বন্ধ হয়ে আসছে। বিল্টু কি অফিসে? আছে তো, পাশের রুমে আছে। দেখা করে আসি। আরে বেটা, কি করছিলি? আরে বস, আপনি অফিসে? কেন, এনি প্রবলেম? নো 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 প্রবলেমস। আপনি তো অফিসে আসেন না বস। আর ম্যাডাম আপনার অফিসে বসা নিয়ে কথা বলছিল। এখন এসব বাদ দে তো। শোন, তোর সাথে জরুরি কথা আছে, সেজন্যই তো অফিসে এলাম। ও আচ্ছা, আমার নিউজে অ্যাকশন হয়েছে মনে হয়। হ্যাঁ শোন, তোর ইনফরমেশন ইজ কারেক্ট। না থাক, তোর আজ রাতে ডিউটি আছে। আবার সেই গাবতলী টু কমলাপুর, কমলাপুর টু উত্তরা। দূর, ওইসব বাদ। নিউ অ্যাসাইনমেন্ট, চাঁদ দেখা। চাঁদ দেখা? অসময় কি ঈদ আসলো নাকি? আরে না, সকালে ইনফরমেশন দিলি না, ওই যে চাঁদের মতো। বস বস, দাঁড়ি 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 কমা, ফুল স্টপ, ক্লিয়ারলি বলেন প্ল্যানটা কি, প্ল্যানটা কি? ভাবছি। আচ্ছা, তুই বললি না রাতে বেলকনিতে দাঁড়ায় থাকে? হ্যাঁ, হয়তো তারা দেখে, চাঁদ দেখে, জ্যোৎস্না দেখে। আমরাও দেখব। কি বস? 2টা চাঁদ। দুইটা চাঁদ? ভালো বলেছেন বস। বস, দাঁড়া দাঁড়া, আর কতক্ষণ রক্তদান করবো? মানে? আরে মশার রক্তদান করবো? রুগীর রক্ত দিলে রুগী ভালো যেত না। তুই যে বললি বেলকনিতে দাঁড়া দাঁড়া চাঁদ দেখে, তারা দেখে। হ্যাঁ, তাই তো দেখে। আমি তো তাই দেখছিলাম, কিন্তু আমি তো দেখতেছি না। বস, চাঁদ তো উঠছে। কই কই কই? ওই যে।
বিল্টু, কি বস? সত্যি চাঁদ রে? বস, প্রবলেম সলভ। একটা আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? চাঁদের সাথে খাতির করার আইডিয়া। আরে আমি তো সেটাই ভাবছিলাম, আইডিয়াটা কি সেটা বল। আইডিয়াটা হলো প্রত্যেকদিন সকালবেলা চাঁদের ফাদার নাচতে নাচতে দৌড়ায়, মানে মর্নিং ওয়ার্ক? মর্নিং ওয়ার্ক। আপনাকে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠতে হবে, উঠে উঠে মর্নিং ওয়ার্কে যাবেন, একদিন দুদিন যাবেন, তার আশেপাশে ঘুরবেন, ঘোরার পরে কয়েকদিন পরে তার সাথে খাতির করবেন, খাতির করে সুযোগ বুঝা তার বাসার মধ্যে হাজির হবেন। সে যদি আমাকে পাত্তা না দেয়? আহা, একজন বয়স্ক লোকের পাত্তা আদায় করতে পারবেন না, এটা একটা কথাই না। মনে হয় পারবো। তোর আইডিয়াটা খারাপ না, তুই আসলেই জিনিয়াস। শুধু মামুনিই বলে তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই বেদনাটাই তো আমার সবসময় থাকবো। মারে, তুই এখন বড় হয়েছিস, একটা শিক্ষিত মেয়ে হয়ে তোর এই দুর্বলতাটা মানায় না মা। আমাকে কি মানায় আর না মানায় সেটা আমি জানি না বাবা। যা সত্য, মানাক বা না মানাক, তা উপেক্ষা করা যায় না। কিন্তু মারে, জীবনটা তো অনেকগুলো সত্যি দিয়ে তৈরি। একটা সত্যির জন্য তো জীবন সেখানে থেমে যায় না, কারণ পৃথিবীতে প্রতি মুহূর্তে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সত্যি ঘটছে কারো না কারো জীবনে। কই, জীবন কি থেমে গেছে, নাকি সবাই নিজের জীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে? একটি সত্যি যখন সমগ্র জীবনের চেয়ে বড় হয়ে যায়, তখন জীবনটা থেমে যায় অথবা বহুদূর এগিয়ে নিয়ে যায়। তুই তুই কি মনে করিস তোর জীবনের এখানেই শেষ, বাকি জীবন শূন্য? জানি না, বাট ইউ আর আস্কিং টু মাচ বাবা। আমি কি তোমার কোনো প্রবলেম করেছি? না 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 রে মা, না। তুই প্লিজ, আমার ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। এখন তুমি যাও তো। ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি যাচ্ছি, কিন্তু তুমি ঘুমোতে যাও। বেশি রাত জেগো না, শরীর খারাপ করবে। গুড মর্নিং। গুড মর্নিং। আঙ্কেল, আপনি কি এদিকে রেগুলার আসেন? হ্যাঁ, এই তো মাসখানেক হলো। কেন বলুন তো? না, আগে দেখিনি তো, আমি নিয়মিত এদিকে আসি। ও, আমি রিসেন্টলি এসছি এই পাড়ায়। ও তাই নাকি? কোথায়, কোন পাড়ায়? এই তো হাউস নাম্বার 14, রোড নাম্বার 22। ওই যে ওই গেটটা বড় বড় করে লেখা আছে কুকুর হইতে সাবধান। আরে, চিনে ফেলেছেন দেখছি। হ্যাঁ আঙ্কেল, আমিও 22 নম্বর রোডেই থাকি, হাউস নাম্বার 8, বাড়ির নাম ক্যামেলিয়া। আই সি, ভালোই হলো। হ্যাঁ, একজন সঙ্গী পাওয়া গেল। আজকাল ইয়াং ম্যানরা তো বেশি মর্নিং ওয়াক করে না, অনেক বেলা পর্যন্ত ঘুমায়। ঠিক আছে, দেখা হবে তাহলে। হ্যাঁ, গুড বাই। বৃষ্টি, মা বৃষ্টি, দরজা খোল। বৃষ্টি,
পরাণ, পরাণ। জি স্যার। বৃষ্টি কি বাইরে গেছে? জানি না স্যার। স্যার আপনি বাইরে যাওয়ার পরে আমার টাকা দিল ললিপপ আনতে, এনে দিলাম, তারপর আর কিছু জানি না স্যার। ঠিক আছে, তুই যা। মা, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি মা। তারপর তারপর বস কি করলেন? তারপর আর কি করব? উনি আমাকে রেখে চলে গেলেন আর আমি বোকার মতো তাকিয়ে রইলাম। বিল্টু, আমাকে দিয়ে এসব হবে না রে। এত অল্পতে ধৈর্য আর হইলে চলবো না, কঠিনভাবে যোগের মতো লাগা থাকতে হইব। কালকে আবার মিস করে না বস। গুড মর্নিং। হ্যালো ইয়াং ম্যান, গুড মর্নিং। কাল দেখলাম না যে। কাল? ও ইয়েস, কাল তো আমি এসেছিলাম, তবে এক ভদ্রলোকের সঙ্গে দুটো বিউটিফুল কুকুর দেখে তার সাথে কথা বলতে বলতে তার বাসা পর্যন্ত চলে গেলাম। আপনি ডগ বিষয়ে ইন্টারেস্টেড? কি বলো ইয়া, শুধু কি ইন্টারেস্টেড, আরে আমি নিজেও কুকুর পুষি, আর সারা বিশ্বের নানান ধরনের কুকুর নিয়ে আমি রীতিমতো গবেষণা করি। এই প্রাণীটির প্রতি আমার কেমন যেন একটা অসাধারণ একটা ইন্টারেস্ট। ওয়ান্ডারফুল। আমারও নেশা উন্নত জাতের ডগ পোষা। রিয়েলি? আঙ্কেল, আমার কালেকশনে উন্নত প্রজাতির কয়েকটা ডগ আছে। বলো কি হে, ইন্টারেস্টিং। আজকালকার ইয়াং ম্যানরা আবার কুকুর নিয়ে চিন্তা ভাবনা করে নাকি? হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুমি কি জুওলজির ছাত্র? জি না, আমি MBA পাশ করেছি। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, MBA পাস করে কুকুর নিয়ে চিন্তা ভাবনা করছো? আরে দেখুন, আমি ইঞ্জিনিয়ার হয়েও আমি ডগ লাভার। আঙ্কেল, আপনার কাছে নিশ্চয়ই মানে আপনার কালেকশনে নিশ্চয়ই অনেক রেয়ার স্পেসিস আছে। রেয়ার স্পেসিস আছে মানে কি? অনেক আছে, অনেক। তুমি এক কাজ করো, কাম ওভার টু মাই হাউস, আমি তোমাকে আমার কালেকশনটা একটু ভালো করে দিই। থ্যাংক ইউ আঙ্কেল, অবশ্যই আসবো। খাইছেন আপনি? স্যারে তো আপনাকে তো জিজ্ঞেস করছিল। আঙ্কেল কি বাসায় আছেন? যে আসেন, আসেন, ভিতরে আসেন। জি আপা। আপা কিছু বলবেন? যাও আমার জন্য একটা ললিপপ নিয়ে আসো। এক্সকিউজ মি, আপনার কি ললিপপ খুব পছন্দ? এই লোকটা কে? উনি উনি স্যারের কাছে আসছেন। যাও, যা দিয়েছি তাড়াতাড়ি নিয়ে এসো। আচ্ছা ভাইজান, আপনি যান, ড্রয়িং রুমে যাই বসেন, ঠিক আছে? দেখো দেখো, এই বইটাতে পৃথিবীর সব ধরনের কুকুরের ডেসক্রিপশন দেওয়া আছে। দেখো, কিছু কিছু স্পেসিস এক্সটিংক্ট হয়ে গেছে, কিছু কিছু আছে বেশ রেয়ার, বুঝলে? বইটা দেখে তুমি আমাকে কিন্তু ফেরত দেবে, কারণ আমি অনেক কষ্টে এটা জার্মানি থেকে কালেক্ট করেছি। বিউটিফুল, থ্যাঙ্কস আ লট আঙ্কেল, আমার খুব ভালো লাগছে। এসব বই তো এই দেশে পাওয়াই যায় না। এই বইগুলো সব দেশেই রেয়ার। আমার কাছে বাদামি রঙের দুটো গ্রেহাউন্ড আছে, বুঝলে? অনেক কষ্ট করে আমি জার্মানি থেকে ওই দুটোকে এনেছি।
আর বড় বড় দুটো জার্মান শেফার্ড আছে, ও দুটোকে অবশ্য আমি দেশেই পেয়েছি। এক বিদেশি ভদ্রলোক যাওয়ার আগে ও দুটোকে আমাকে প্রেজেন্ট করে গেছে। তা তোমার কালেকশনে কি কি আছে? একদিন আসেন না আমার বাসায়, নিজের চোখেই না হয় দেখবেন। তবে আপনার মতো এত রেয়ার কালেকশন আমার নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবো, তোমার কালেকশন দেখতে আসবো। আচ্ছা, এত বড় বাড়িতে আঙ্কেল আপনি কি একাই থাকেন? আরে না না, আমি একা থাকতে যাবো কিসের জন্যে? আমার মেয়ে আছে, কুকুরগুলো আছে, পরাণ আছে। মেয়ে মানে ওই যে গেটের কাছে ললিপপ? হ্যাঁ, ললিপপ। হ্যাঁ, ওটাই আমার মেয়ে। আঙ্কেল, আমি কি কোনো... না না, তেমন কিছু না। না মানে আপনি মন খারাপ করলেন তো, তাই। মাঝে মাঝে মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটে, যা মেনে নিতে হয়। আঙ্কেল, আপনি কি বলতে চাচ্ছেন আসলে আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবে না বাবা, কারণ তোমার এখনো বয়স অনেক কম। আচ্ছা, তোমার জীবনে তুমি এমন কোনো কষ্ট পেয়েছো যা তোমাকে সারাক্ষণ যন্ত্রণা দেয়? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি এমনি কখনো মানুষ এভাবে কাউকে প্রশ্ন করে না। নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আর আমার কষ্টের কথা জানতে চাচ্ছেন? আমার বাবার হার্ট অ্যাটাকের মৃত্যু। আমি তখন কিশোর। বাবা আমাকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যান। সুস্থ মানুষ। অফিস করতে করতে হঠাৎ বুকে ব্যথা ওঠে। অফিস স্টাফরা তাড়াতাড়ি করে ওনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চেক আপ করে মৃত বলে ঘোষণা করেন। এই একটি ঘটনায় গত 15 বছর ধরে আমাকে যন্ত্রণা দিয়ে বেড়াচ্ছে। আর আমার কথা শুনবে? তুমি যাকে দেখেছ ও আমার একমাত্র মেয়ে বৃষ্টি। জন্মের সময় ওর মাকে হারায়, তারপর থেকে বাবা বলো মা বলো দুটোই আমি। বড় হওয়ার পর ও একটা ছেলেকে পছন্দ করত, তাও বছর 2 আগের। বাবা আদনান, আমি তোমাদের বিয়েটা আগামী মাসখানেকের মধ্যে সেরে ফেলতে চাই, কারণ আমি আবার বেশ কিছুদিনের জন্য দেশের বাইরে যাব। তুমি কি এ ব্যাপারে কিছু ভেবেছো? জি, এ নিয়ে আমি বৃষ্টির সাথে আলাপ করেছি। আমার মা তো এখন বোস্টনে বড় বোনের কাছে বেড়াতে গেছে। নেক্সট মান্থে উনি ফিরে আসলে প্রোগ্রামটা সেরে ফেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা ধরে নিচ্ছি আগামী মাসের শেষেই আমরা সব কিছু অ্যারেঞ্জ করতে পারবো। জি। তা তোমাদের বিজনেস কেমন চলছে? কোটা নিয়ে কী সব প্রবলেমের কথা শুনছিলাম। একটা ক্রাইসিসের আশঙ্কা করা হয়েছিল, বাট আমাদের দেশ এটা সাকসেসফুলি ওভারকাম করে যাচ্ছে। বাহ 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 বাহ, তার মানে আমরা কম্পিটিশনে টিকতে শুরু করেছি। হ্যাঁ জি। হ্যাঁ, ভালো ভালো। আরে এটা তো উন্নতির লক্ষণ। হ্যাঁ, সুস্থ কম্পিটিশনের মধ্যে দিয়ে তো উন্নতির দরজা খুলে যায়। খুব ভালো, খুব ভালো। ঘুমাওনি? না, কিন্তু তুমি ঘুমোনি? ঘুম আসছে না, কি করো? তুমি কি করো? বই পড়ি। আর আমি বিশাল আকাশ দেখি, চাঁদ দেখি, ধবধবে স্বচ্ছ জ্যোৎস্না দেখি। এই বৃষ্টি, বারান্দায় যাও না, দেখো কি সুন্দর জ্যোৎস্না। বারান্দায় এত রাতে? হ্যাঁ প্লিজ। আচ্ছা বাবা, যাচ্ছি, একটু ধরো। কি এসছো? হ্যাঁ, এবং দেখছি কি? চাঁদ, রাত, জ্যোৎস্না, ঘন ধবধবে স্বচ্ছ জ্যোৎস্না। কেমন? দারুণ। আচ্ছা, কোনো বাইং হাউসের ডিরেক্টর কি রাত জেগে জ্যোৎস্না দেখে বলো তো? জ্যোৎস্না কি শুধু লেখক কবিদের ব্যক্তিগত সম্পত্তি? না না, তা না, বাট শোনো, কয়েক বছর আগে বাংলাদেশের এক পৌরসভার চেয়ারম্যান প্রতি পূর্ণিমার দিন রাত 8টার পর
সেই শহরের বিদ্যুৎ সাপ্লাই অফ করে দিত। কেন জানো? শুধুমাত্র শহরবাসীদের জ্যোৎস্না দেখার জন্য। রিয়েলি? ইয়েস ম্যাম, পত্রিকায় এ নিয়ে নিউজ হয়েছিল। তো তো আর আমি দেখলে যত কথা। না না, তা কথা না। তুমি প্রাণ ভরে জ্যোৎস্না দেখো, জ্যোৎস্নায় অবগাহন করো। এই বৃষ্টি, তুমি চলে আসো না, একসাথে জ্যোৎস্না দেখি। দূর থেকে অনুভব করাই ভালো। চাঁদ যেমন দূর থেকে মায়াবী সুন্দর, সেটার কাছে গেলে শুকনো ধুলাবালি, ধূসর, পাথরে ভরা। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি দূর থেকে ভালো, আর কাছে আসলে ধূসর ধুলোবালি? না না, আমি সেটা মিন করি। আসলে এই দূরত্বের মধ্যে অনেক মজা আছে। কিন্তু ম্যাডাম, আমার যে মজা ভাল লাগে না। আমাদের বিয়ে হতে তো বেশি দেরি নেই, মাত্র 1 মাস। ওহ, আমি চাই এক্ষুনি এই মুহূর্তে, মনে হচ্ছে উড়ে চলে যাই তোমার কাছে। পঙ্খিরাজ ঘোড়া নিয়ে রাজপুত্রের মতো। এ বৃষ্টি, অনেক রাত হয়েছে, যাও করে যাও। হ্যাঁ হ্যাঁ, তুমিও যে শুয়ে পড়ো। বাই বাই। শোনো, কাল ভ্যালেন্টাইন্স ডে, আমাদের প্ল্যানটা করে ফেলা দরকার, সামথিং স্পেশাল। নো, নাথিং স্পেশাল। আমাদের জীবনের প্রতিটি ডেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তবু সবাই পাখির মতো ডানা মেলে আকাশ উড়বে, আর আমরা চুপ করে বাসায় বসে বসে পাখিদের ঘরে ফেরা দেখব। তুমি দেখো কি, আমি উড়বো। আমি এবার অত চুপটুপ করে বসে থাকতে পারি। স্পিড স্পিড হচ্ছে লাইফ। কাল আমরা দুজন লং ড্রাইভে যাবো, অনেক ফাইন। ওকে ওকে স্যার, আমি রাজি। ঢাকার জড় আনন্দ ছেড়ে দূরে কোথাও। এক্সেলেন্ট। সেদিন লং ড্রাইভ থেকে ফিরতে ফিরতে ওদের রাত হয়ে যায়। আদনান রাফ ড্রাইভ করতে দেখে বৃষ্টি সেদিন গাড়ি চালাচ্ছিল। অথচ নিয়তির কি পরিহাস দেখো, একটা গাড়িকে সাইড দিতে গিয়ে বৃষ্টি কন্ট্রোল হারিয়ে অনেক নিচু একটা খাদে পড়ে যায়। গুরুতর আহত হওয়ার কারণে আদনান ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় বৃষ্টিকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। এরপর বৃষ্টি সুস্থ হয়ে উঠলেও ওর মুখ থেকে হাসি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। সবসময় ওর ভেতরে একটা অপরাধ বোধ কাজ করে যে ওর কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং আদনান মারা গেছে। মাঝে মধ্যে ও এমন সব ঘটনা করে বসে যে কেউ দেখলে ওকে মানসিক ভারসাম্যহীন উন্মাদ বলে মনে করবে। আমি এসব ঘটনা তোকে কেন বলছি? সরি, আমি না জেনে তোমাকে শুধু শুধু কষ্ট দিলাম, কিছু মনে করো না। বিল্টু, এই বিল্টু, বিল্টু! আসি আসি ম্যাডাম। আশ্চর্য, ব্যাপার কি? ঘরের মধ্যে এত কুকুর ডাকাটা কি করছে? কোত্থেকে এলো এত কুকুর? একটু রেস্ট নিতে চাইলাম, কখন থেকে আমার মাথাটা ধরেছে। রোদ্র নিয়ে আসছে। রোদ্দুর কুকুর এনেছে? কেন? পালন করবে, গবেষণা করবে। কুকুর? উফ, অসহ্য। যা, ডাক ওকে, ডাক। ওর তো বাসা নেই, তো বাসা নেই। আমার কাছে টাকা পয়সা দিয়া কুত্তার জন্য শ্যাম্পু, মাছ, মাংস, ডিম এগুলো কুকুরের জন্য মাংস, শ্যাম্পু, ডিম? এদেশের হাজারো মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না, আর ও কুকুরের জন্য? উফ, এলে আমার কাছে পাঠিয়ে দিস। আর কুকুরগুলিকে একটু থামতে বল না। বলছি তো, অনেকবার বললাম, শোনো না, খালি চিল্লায়। ব্যর্থ কিসিমের কুত্তা। বেশি কথা বলিস, যা যা, দেখে দেখি যা। উফ। বৃষ্টি সুস্থ হয়ে উঠলেও ওর মুখ থেকে হাসি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়।
এক্সকিউজ মি, এটা আপনার জন্য। এটা কি? আপনি কে? এটা একটা বক্স, এর ভেতরে 2 ডজন ললিপপ আছে। কে আপনি? আমি রোদ্দুর, এই পাড়াতেই থাকি। আপনার বাবা আমার খুবই পরিচিত। আর ললিপপ আপনি লাইক করেন তাই আপনি জানেন কিভাবে? সেদিন দেখলাম কিনতে পাঠাচ্ছেন, তো তো আমি আপনার জন্য বেশি করে এনেছি। ফ্রিজে রেখে দেবেন, যখন ইচ্ছা হয় তখন খাবেন। আমি আপনার কাছ থেকে নেব কেন? সেটা অবশ্য ঠিক, বিনিময়ে আপনার এক টুকরা হাসি দিয়ে দিন, তাহলে সব লেনাদেনা শেষ হয়ে যাবে। মেয়েদের দেখলে আপনাদের মজা করতে ইচ্ছে করে, তাই না? সরি, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। তাছাড়া এখানে এতক্ষণ আপনি দাঁড় করিয়ে রেখেছেন আমাকে। আরে আমি আপনাকে আসতে বলেছি নাকি যে দাঁড় করিয়ে রাখবো? যান ভিতরে যে বসুন। এখানেই বসি। জানেন, একটা মজার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় না মার ভয়ে চাদরের নিচে লুকিয়ে ললিপপ খেতাম। আচ্ছা, আপনি রোজ বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যোৎস্না দেখেন, তাই না? আপনি জানেন কিভাবে? আমিও জ্যোৎস্না দেখি তো, তাই। আর যারা জ্যোৎস্না দেখে তাদের চোখ দেখলে আমি ধরতে পারি। ইন্টারেস্টিং। তাদের চোখ কেমন হয়? জোছনার মতোই শুভ্র স্বচ্ছ, মনে হয় জোছনায় ধুয়ে আনা এক গোছা সাদা জুঁই ফুল। আপনি কি সাহিত্য লেখেন? কেন? না, আপনার মধ্যে কেমন যেন কবিতা কবিতা গন্ধ আছে। কথা বলার জন্য কবি হতে হয়। যে কোনো সুন্দর মনের মানুষ ইচ্ছে করলেই এভাবে কথা বলতে পারে। কিন্তু জোছনা দেখা মানুষগুলোর সাথে কোথায় যেন আপনার একটা পার্থক্য। তাদের দু চোখে হাসি আছে, কিন্তু আপনার চোখ নিষ্প্রভ। আপনার দু চোখে কোনো হাসি নেই। রোদ্দুর, তোর কি কোনো কারণে মন খারাপ? না তো মামুনি। তাহলে এত কি চিন্তা করছিস? কই কিছু না তো। অনেক রাত হয়েছে, ঘুমি। হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন? সে কথা বাদ দেন, ইচ্ছে হচ্ছে আসুন। মানুষের ইচ্ছে থাকলে সবকিছু জানাই সম্ভব। কেন, আপনি খুশি হননি? আচ্ছা বৃষ্টি, জন্মের সাথে সাথে শিশুরা কেন উচ্চস্বরে কেঁদে ওঠে জানেন? না। কারণ জন্মেই প্রতিটি শিশু চিৎকার করে পৃথিবীতে তার আগমন বার্তা ঘোষণা করে। তাই নাকি? কারণ মায়ের শরীরের ভেতর অন্ধকার কুঠুরি থেকে বের হয়ে নতুন জীবন শুরু করতেই তার এই ঘোষণা। ইন্টারেস্টিং না? জানেন, আমার মনে হয় মানুষের সমস্ত জীবনটা ইন্টারেস্টিং। কেউ কেউ ইচ্ছে করেই জীবনটাকে আড়াল করে রাখে। যার জীবনের প্রতি ইন্টারেস্টটা নষ্ট হয়ে গেছে সে তো নিজেকে আড়াল করে রাখবেই। সেটা কি কখনো নষ্ট হয়ে যায়? যায় না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ মানুষের সামনে এসে দাঁড়ায়। মানুষ সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আচ্ছা ধরা যাক হঠাৎ একটা বাঘ এসে গেল, তখন কি করবেন? দৌড়ে পালাবো। তার মানে মানুষ একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলেই সেটাকে অতিক্রম করার চেষ্টা করে, তাই না? হ্যাঁ। তখন মানুষের মস্তিষ্ক কাজ করে, ভাবে, সমাধান খুঁজে বের করে। ফলে মনের অজান্তেই মানুষ তখন মনের সকল অপ্রয়োজনীয় জিনিস ঝেড়ে ফেলে দেয়, যা তাকে আচ্ছন্ন করে রাখে। কিন্তু সব কিছু অপ্রয়োজনীয় নয়। তা কি প্রয়োজনীয়?
শেষ হয়ে যাওয়া কোনো অধ্যায় স্মৃতিতে রাখা ইতিহাসে থাকতে পারে, কিন্তু তা দিয়ে জীবন চালানো সম্ভব নয়। জীবন হচ্ছে বর্তমান আর ভবিষ্যতের যোগফল। অতীত থেকে শুধু শিক্ষা নিতে হয়, ওকে বয়ে বেড়াতে হয় না, তাতে বোঝা বাড়ে। ম্যাডাম আসলে সত্যি বলতে কি আমি আসলে জানি না ব্যাপারটা। হ্যাঁ, আমার সেদিন মনে হচ্ছিল ওর কিছু একটা হয়েছে। রোদ্দুর এখন কোথায়? জি, রাকিব ভাইজানের বাসায় গেছে। ঠিক আছে, ও এলে আমার সাথে দেখা করতে বলিস। তুই যা। ঠিক আছে। কেমন আছে? হ্যাঁ, তার মানে সেদিন জিজ্ঞেস করা হয়নি আপনি সবগুলো ললিপপ খেয়েছিলেন? না। বসলাম। আসলে এটাই নিয়ম। মানুষ যখন যেটা খুব বেশি পছন্দ করে, সেটা যদি সে খুব বেশি পেয়ে যায় তখন আর তার ভালো লাগে না, মানে আগের মতো আর সে পছন্দ করে না। হতে পারে। আচ্ছা, আপনি তো মাস্টার্স করেছেন, সাবজেক্ট কী ছিল? ইকোনমিক্স। রিয়েলি? আপনি এরকম ভালো একটা সাবজেক্টে মাস্টার্স, অথচ কাজে লাগাচ্ছেন না কেন? কিভাবে? জব করবেন। মেয়েরা এখন হায়ার এডুকেশন নিয়ে কেউ কি গৃহবধূ হয়ে বসে থাকে? আমি তো গৃহবধূ না। না, আমি আপনাকে বলছি না, আমি ইন জেনারেল বলছি। আপনি গৃহবধূ না হলেও কিন্তু ঘরে বসে থাকেন, মানে আপনি গৃহকন্যা। আমার তো চাকরি দরকার নেই। চাকরির দরকার হয় কেন জানেন? শুধুমাত্র বেতন বা টাকার জন্য নয়। চাকরি মানুষকে সচল রাখে, মানুষের সামনে অসংখ্য দরজা জানালা খুলে দেয়, ঘরের গণ্ডি থেকে বের করে বিশাল জগৎটাকে চিনতে বা বুঝতে শেখায়। যেখানে মানুষ সমস্যা নিয়ে ভাবতে পারে, সেখানে কিভাবে সমস্যার জট খুলে খুলে সামনে এগোবে সে ওয়েটা জানতে পারে। সবাই কি আর তা পারে? পারে। সারা বিশ্ব জুড়ে এত মেয়ে কাজ করছে, তারা পারছে না? জানেন, 15 বছর আগে আমার বাবা মারা যান, তখন আমি ছিলাম কিশোর। আমার মামুনি ছিলেন হাউসওয়াইফ। বাবার বিজনেস সম্পর্কে তেমন কিছুই জানতেন না তিনি, অথচ একজন গৃহবধূ থেকে মামুনি ধীরে ধীরে বাবার বিজনেসটা চালাতে লাগলেন। এই 15 বছর ধরে তিনি সফলতার সাথে বিজনেসটা চালাচ্ছেন। আমাকে বড় করেছেন, মানুষ করেছেন। তিনি যদি সে সময় মনে করতেন তার সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে তার নিজের জীবনটাও চলতো না। বিজনেস টিকে রাখা তো দূরের কথা, আমাকে মানুষ করা কিছুই হতো না। ওখানেই সব শেষ হয়ে যেত, তাই না? ওনার প্রয়োজন ছিল। প্রয়োজন কার নেই? প্রয়োজন কি শুধু অর্থের? যে মানুষটা প্রতিদিন অনেক মানুষের সাথে মিশে, অনেক সমস্যা ফেস করে, সমাধান করে, সিদ্ধান্ত নেয়, ঝুঁকি নেয়, দায়িত্ব নেয়, তার যে ক্ষমতা, তার যে মানসিক শক্তি তৈরি হয়, সেটা দিয়ে সে নিজের জীবনটাকে সাজিয়ে নিতে পারে। সে সচল থাকে। মানুষকে সবসময় কিছু একটা করতে হয়, তা না হলে সে অচল হয়ে পড়ে জীবনের কাছে, সমাজের কাছে, নিজের কাছে। তাহলে আমি তো অচল হয়ে গেছি, তাই না? না, একেবারেই না। আপনি খুব সচল আছেন, কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছেন না। কিভাবে? আপনি বললে আমি মামুনির সাথে ডিসকাস করতে পারি। শিক্ষানবিশ হিসেবে আপনি কিছু একটা করতেই পারেন আমাদের অফিসে। তখন দেখবেন কিভাবে সময় কাটবে, কিভাবে আপনি সচল থাকবেন বুঝতেই পারবেন না। আপনি কি আমাকে করুণা করছেন? একদম না। করুণা, দয়া এই শব্দগুলো বদলে ফেলা উচিত, মুছে ফেলা উচিত অভিধান থেকে। এই শব্দগুলো মানুষকে খুব বেশি অবমূল্যায়ন করে। বলা উচিত সহযোগিতা করে, যা সবাই সবাইকে করতে পারে। এর জন্য আমাকে কি করতে হবে? ইচ্ছে, শুধু ইচ্ছেটা প্রকাশ করলেই চলবে। দেখি ভেবে। বেশি ভাবনা কিন্তু সিদ্ধান্তহীনতার জন্ম দেয়। আগের দিনে সব কিছু টেনে টেনে নিয়ে গেলে জীবন তো আর ভার বইতে পারবে না, তাই না? আচ্ছা, আমি মামুনির সাথে কথা বলে আপনার ব্যাপারে সব ফাইনাল করব 2-1 দিনের মধ্যে। আপনি মেন্টালি প্রিপারেশন নেন। যদি চাকরি ভালো না লাগে তবে 1 সপ্তাহ পরে ছেড়ে দেবেন। কি রাজি তো? ঠিক আছে। আমি রৌদ্রুর কাছে সব শুনেছি। তার মানে তুমি ইকোনমিক্সে এমএ করে এতদিন ঘরে বসেছিলে? না না মা, এটা কিন্তু তুমি ঠিক করনি। নিজের লেখাপড়া মেধাকে কাজে লাগাতে হয়। আমার রৌদ্র যেমন এমবিএ করেও
ও বেকার। মানুষ হিসেবে কিন্তু সমাজে ওর মূল্য একেবারেই কম, কারণ ওর মেধাকে কাজে লাগায়নি। আসলে সেভাবে চিন্তা করিনি কখনো। আমিও করিনি। প্রয়োজন আমাকে আমার শক্তির উপর দাঁড় করাতে সাহায্য করেছে। পৃথিবীটা কিন্তু অনেক বদলে গেছে মা। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত কিন্তু এখন মূল্যবান। তুমি কাজের মধ্যে ঢুকতে চেষ্টা করো, 2-3 মাসের মধ্যেই তুমি তোমার পরিবর্তনটা বুঝতে পারবে। এই যে এতগুলো সময় তুমি নষ্ট করলে, তখন তোমার নিজেরই আফসোস হবে। আমি আমার রোদ্দুরকেও তাই বলি। আমার জন্য দোয়া করবেন আন্টি। নিশ্চয়ই করব, কিন্তু শুধু দোয়াতে কিন্তু কাজ হয় না মা। তুমি তোমার জীবনটাকে তোমার ভালো কাজ দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আর আসো আমার এখানে নিয়মিত আসো। আজ থেকে তুমি আমার অফিস পরিবারের একজন মেম্বার হয়ে গেলে। বৃষ্টি, হ্যাঁ বাবা, আসো। তোর কাজ কেমন চলছে রে মা? খুবই ভালো এবং ইন্টারেস্টিং। ডে বাই ডে আরো ইন্টারেস্টিং হচ্ছে আমার কাছে। গুড গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, তাহলে তো রোদ্দুরকে একটা থ্যাঙ্কস জানাতে হয়। ইজ এ ভেরি নাইস বয়, খুব ভালো ছিল। তুমি দেখছো ওর ফ্যান হয়ে গেলে। একরকম বলতে পারিস। শোনো, দুপুরটার মতো খেয়ে নিও, আমার দেরি হয়ে যাচ্ছে। এসে গল্প করবো রাতের বেলা, হ্যাঁ? যথাজ্ঞা মামনি। আচ্ছা, বাই। বাই। কি ব্যাপার, মিটিং আছে বলে এখানে নিয়ে এলেন যে? হ্যাঁ, আজকের মিটিংটা এখানেই, এই সবুজের মাঝখানে। মজা করছেন? হ্যাঁ, মজা করছি। মজা না করার তো কিছু দেখছি না, তাই না? জানি না। এখন বলেন, কাজ করতে আপনার কেমন লাগছে? নট ব্যাড, ইন্টারেস্টিং মনে হচ্ছে। গুড, ভেরি গুড। রাত জেগে জোছনা দেখেন এখনো? না, সময় হয় না। অফিস থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেই, তারপর বাবার সাথে একটু গল্প করি, ডিনার খেয়ে তারপর শুয়ে পড়ি। আমি কি শেষ পর্যন্ত আপনার জোছনা দেখা বন্ধ করে দিলাম আর ললিপপ খাওয়া? সেটাও হয় না। আমি তো দেখছি এক এক করে আপনার সব অভ্যাসগুলো নষ্ট করে দিচ্ছি। না, তা ঠিক না। আপনি ভালোই করেছেন। মাত্র 2 মাসে কাজ করে আমি বুঝতে পেরেছি আমার মূল্য আছে। আমার সময়গুলো এখন অনেক মূল্যবান হয়ে উঠেছে। ঠিক তাই।
জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনেক অনেক স্মৃতির সমষ্টি হচ্ছে মানুষের জীবন। কিছু স্মৃতি জমিয়ে রাখলে তার ফল ভালো হয় না, সেগুলো অবশ্যই মানুষের মনে স্থান দখল করে তোলে। কিন্তু যে গেছে তার সমস্ত কথা, অনুভূতি, সুখ দুঃখ সব সেখানেই শেষ। কষ্ট লাগবে, খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে কি জীবনটাকে থামিয়ে দিতে হবে? সেটা কি উচিত? প্লিজ এই চ্যাপ্টারগুলো থাক, আপনি অন্য কিছু বলেন। বৃষ্টি, জীবন কখনোই একটা বিন্দুতে থেমে যায় না। প্রতিটি বিন্দু থেকেই আবার নতুনভাবে, নতুন পথে, নতুন কোনো স্বপ্ন নিয়ে শুরু হয়। মৃত্যু ছাড়া তার আর কোনো সমাপ্তি নেই। আমাকে কি এগুলো বলার জন্য এখানে নিয়ে এসেছেন? না, তা ঠিক নয়। আসলে আমি চাই কি? আপনার চোখ দুটো সবসময় ভরে থাকবে ধবধবে জ্যোৎস্নার মতো হাসিতে। সেই হাসি ছড়িয়ে যাবে কোনো এক পূর্ণিমা রাতে। নতুন করে আবার কেউ গাইবে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। চলুন ওঠা যাক। চলুন। বস, ডিসিশনটা কি মনে হলো? আপনি কেন চাকরি নিয়ে বিদেশ চলে যেতেছেন? হ্যাঁ, বস, এটা কিন্তু ঠিক হইতেছে না। আপনাকে এত বড় ব্যবসা ছাইরা আপনি নিজে চলে যেতেছেন বিদেশে। যারা আপনি এত কষ্ট করে স্বাভাবিক করলেন, কারণ তারা ছাড়া আপনি নিজে যেতেছেন বিদেশে, এটা ঠিক হইল? দেখ বিল্টু, আমি বিদেশে যাচ্ছি টাকার জন্য না, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। যে অভিজ্ঞতা আমরা আমাদের বিজনেসের কাজে লাগাতে পারবো। আমি তোকে একদিন বলেছিলাম না, ওর বাবার মুখে যতটুকু শুনে বুঝলাম বৃষ্টি মানসিকভাবে অসুস্থ। ঠিক এটা আমি গিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। আমার যাওয়াটা ঠিক থাকবে, শুধু উদ্দেশ্যটা চেঞ্জ করলাম। তাহলে আপনি কি করবেন? যেভাবেই হোক বৃষ্টিকে আমি সুস্থ করে তুলব। এখন সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বস, যখন সে স্বাভাবিক হইলই, তখন পিস্টান নিতেছেন কে? পিস্টান না রে, স্বাভাবিক হলেও তার সমস্ত সত্তা জুড়ে আছে সেই ভাগ্যবান কিংবা দুর্ভাগা আদনান। বৃষ্টি তার জায়গায় আর কাউকেই কখনো স্থান দিতে পারবে না। তাই ও নিজেই চলুক। যদি কখনো আবার কোনো আদনানের সাথে দেখা হয়, তাহলে আবারও ভ্যালেন্টাইন ডেতে লং ড্রাইভে যাবে। জীবন তো নদীর মতোই গতিশীল, তাই না?